আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত বাচ্চা কাচ্চারা, সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতি এই চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। আজকের এই ক্লাস দেখার পরে ব্যবহারিক জ্যামিতি এই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন এবং দেশের স্বনামধন্য স্কুলগুলোতে যে প্রশ্নগুলো আসছে এই চ্যাপ্টার থেকে সব প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা। অর্থাৎ এই ক্লাস পরবর্তী তুমি তোমার স্কুলের পরীক্ষা বা টেস্ট পরীক্ষা অথবা তোমার বোর্ড পরীক্ষা যে কোনো জায়গায় এই চ্যাপ্টার থেকে আসা প্রত্যেকটা এমসিকিউ 100% অ্যান্সার করে আসতে পারবা। অর্থাৎ এই ক্লাস করার পরে তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য আর নতুন করে কিচ্ছু করা লাগবে না। তুমি শুধুমাত্র পুরা ক্লাসটা এ টু জেড সম্পূর্ণ বুঝে বুঝে করবা। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। ক্লাস করার পরে এই চ্যাপ্টার তোমার অন্যতম একটা পছন্দের চ্যাপ্টার হয়ে যাবে বলে আমি আশা করতেছি। তাই তোমরা পুরো ভিডিও না টেনে এ টু জেড সম্পূর্ণ দেখবা। আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা ভাগে ভাগ করছি। আমাদের প্রথম যেই ভাগ সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন রিলেটেড, পরবর্তী যে ভাগ সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন রিলেটেড। তো আমরা ফার্স্টে ত্রিভুজ অঙ্কনের যেই প্রশ্নগুলো বোর্ডে আসছে এবং যেই প্রশ্নগুলো দেশের স্বনামধন্য স্কুলগুলোতে আসছে সেগুলো সলভ করব। পরবর্তীতে আমাদের টাইপ 2তে আমরা চতুর্ভুজ রিলেটেড অর্থাৎ চতুর্ভুজের অঙ্কন টাইপের যেই এমসিকিউগুলো বোর্ডে আসছে এবং আমাদের স্বনামধন্য স্কুলগুলোতে আসছে সেগুলো সলভ করব। তো চলো আমরা আমাদের টাইপ 1 ত্রিভুজ অঙ্কন এটা শুরু করতেছি। তো এইখানে আমাদের কিছু বেসিক কথাবার্তা বলা আছে। এই বেসিক কথাবার্তাগুলো আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে, দেন আমরা এমসিকিউ সলভ করা শুরু করব। তো এইখানে দেখো, প্রথমত আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় উপাত্ত, অর্থাৎ কি কি জিনিসপত্র দেওয়া থাকলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। তো ত্রিভুজ অঙ্কনের জন্য সাধারণত ভাইয়া 3টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। এটা হচ্ছে একটা এমসিকিউ যে একটা ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন হয়? 3টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। ক্লিয়ার? এরপরে আসো কি কি দেওয়া থাকলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। যদি 3টা বাহুর কথা বলা থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে পারবা। 2টা বাহু ও তাদের অন্তর্গত যদি একটা কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রেও তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। 2টা কোণ ও একটা বাহু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রেও তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। এরপরে 2টা কোণ ও একটি সংলগ্ন বাহু দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। 2টা বাহু ও একটি বিপরীত কোণ দেওয়া থাকলেও ভাই আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও অপর একটা বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। অর্থাৎ এই 6টা কেজে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। আরেকবার আমি রিপিট করি, 3টা বাহু দেওয়া থাকলে পারবো, 2টা বাহু ও একটা কোণ দেওয়া থাকলে আমরা পারবো, 2টা কোণ ও একটা বাহু দেওয়া থাকলে আমরা করতে পারবো, 2টা কোণ ও একটি সংলগ্ন বাহু দেওয়া থাকলেও আমরা অঙ্কন করতে পারবো, 2টা বাহু ও একটি বিপরীত কোণ দেওয়া থাকলেও আমরা পারবো, এবং সবশেষে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর অপর একটা বাহু অর্থাৎ লম্ব বা ভূমির মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা অঙ্কন করতে পারবো। অর্থাৎ এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস আমরা একটু মেমোরাইজ করব। এগুলা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাইলে এখান থেকে কিন্তু এমসিকিউ অ্যান্সার করা খুবই ইজি হয়ে যাবে। দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা কি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত? অর্থাৎ ভাইয়া সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। বলো তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। আর এই যে এই কোণ আর এই কোণের মান কত ডিগ্রি ভাইয়া? এই দুইটার সমষ্টি হয় 90 ডিগ্রি। এখন আমাকে বলা আছে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি। তার মানে এই যে এই কোণ, এটাকে ধরলাম এক্স আর এটাকে ধরলাম ওয়াই। তার মানে আমাকে যেহেতু বলে দিছে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি, আমি বলতে পারবো না ভাইয়া এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 10 ডিগ্রি? অবশ্যই বলতে পারবো। এইখান থেকে কি আমি আরেকটা কথা বলতে পারবো না, যেহেতু ভাইয়া এটা একটা সূক্ষ্মকোণ এটা একটা সূক্ষ্মকোণ, এই দুইটার সমষ্টি হবে কি 90 ডিগ্রি? কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ভাইয়া? 180 ডিগ্রি। যেহেতু একটা কোণ নিজেই 90 ডিগ্রি হয়ে গেছে তাই অবশ্যই এই দুইটার সমষ্টি হবে 90 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। এই দুইটা সমীকরণ দেখো ভাইয়া আমরা যদি যোগ করি তাহলে পাবো 2x ইকুয়াল 10 ডিগ্রি আর 90 ডিগ্রি মানে কি ভাইয়া 100 ডিগ্রি। অতএব x ইকুয়াল 100/2 মানে 50 ডিগ্রি। অর্থাৎ আমরা x এর মান পেয়ে গেছি 50 ডিগ্রি। এখন এই x এর মান 50 ডিগ্রি তুমি যদি এখানে বসায় দাও ভাইয়া তাহলে পাবা 50 ডিগ্রি মাইনাস y ইকুয়াল 10 ডিগ্রি।
এখন ওয়াই এর মান বের করতে গেলে ওয়াইটাকে ওই পাশে পার করা লাগবে, অতএব ওয়াই সমান সমান 50 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি থেকে ভাইয়া 10 ডিগ্রি বাদ দিলে কি হবে বলো, 40 ডিগ্রি। তাইলে বলো তো এই যে দুইটা কোণ পাইছি, এই দুইটা কোণের মধ্যে বৃহত্তম কোণ কোনটা? 50 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি দেখো কয় নম্বর অপশনে আছে? খ নম্বর অপশনে। তার মানে আমাকে প্রশ্নে যেটা বলছিল যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি। তাইলে ভাইয়া উক্ত কোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ বের করতে আমরা সেটা করে ফেলছি। এখন এটা তো আমি ভাইয়া ম্যাথমেটিক্যালি করলাম, দেখো আমি এটা লজিক্যালি চিন্তা করলেও কিন্তু করতে পারতাম। কিভাবে? আমাকে তো বলে দিছে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি। তার মানে ভাইয়া দুইটা কোণের সমষ্টি কত হবে বলো তো? দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, কিন্তু ভাইয়া আমরা যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আসতেছে কত? 10 ডিগ্রি। মনে মনে চিন্তা করো, আমি ধরলাম একটা 60, একটা হচ্ছে 30, তাহলে বিয়োগ করলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে আমাদের পার্থক্য তো 10 ডিগ্রি হচ্ছে না। আমি ধরো একটাকে 70 ধরলাম, একটাকে 20 ধরলাম, তাইলে বিয়োগ করলে হয় 50 ডিগ্রি। পার্থক্য কি 10 ডিগ্রি হয়? না। তুমি একটা চিন্তা করো, একটা ধরলাম 50 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, তাইলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে কত হচ্ছে? 10 ডিগ্রি, যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ তুমি এইভাবে ক্যালকুলেশন না করে তুমি মনে মনে চিন্তা করেও করতে পারতা। তাইলে ভাইয়া আমরা আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি। এবং এটা দেখো রাজশাহী বোর্ড 2025-এ আসছে, অর্থাৎ একদম রিসেন্ট সময়ে আসা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর দিনকে দিন তোমরা জানো যে প্রশ্ন কিন্তু প্যাটার্ন চেঞ্জ করতেছে, প্রশ্নগুলা বিগত বছরগুলোর থেকে তুলনামূলক কঠিন করতেছে। তো একটু চিন্তাশীল যে প্রশ্নগুলা বা যেই প্রশ্নগুলা একটু ভাবা লাগবে সেই ধরনের প্রশ্নে কিন্তু আমাদের ফোকাস দিতে হবে বেশি। বুঝতে পারছি? দেখো আমরা এখন 2 নম্বর প্রশ্নে যাব। বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? তাইলে ভাইয়া সমকোণী ত্রিভুজ গঠন করতে গেলে আমাকে প্রথমত কোন জিনিস ফলো করতে হবে? যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভাইয়া পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ভাইয়া? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল হবে ভাইয়া লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে ভাইয়া এই কন্ডিশন যদি মেনে চলে তাইলে সেটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবে। এখন তুমি তাইলে এইখানে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল হবে অতিভুজ স্কয়ার। এই কন্ডিশন মানে কি না? তাহলে ভাইয়া 2 এর উপর স্কয়ার মানে 4, 3 এর উপর স্কয়ার মানে 9, 4 আর 9 কত ভাইয়া? 13। আর এটা কত? তো এটা হচ্ছে 4, 4কে স্কয়ার করলে কত হয় ভাইয়া? 16। তাইলে বলো এই দুইটার যোগফল আর এটা কি সেম হচ্ছে? হচ্ছে না, তার মানে এই ক্ষেত্রে সম্ভব না। ঠিক তেমনি ভাবে 3 এর উপর স্কয়ার করলে কত ভাইয়া? 9, 5 এর উপর স্কয়ার করলে ভাইয়া 25, 9 আর 25 হয় 34, কিন্তু 7কে স্কয়ার করলে কত হয়? 49। তাইলে কি এই দুইটা সমান হচ্ছে? না, এটাও বাদ। এরপরে দেখো 5 এর উপর যদি স্কয়ার করো ভাইয়া তাহলে হবে 25, 12 এর উপর স্কয়ার করলে কত? 144। এই দুইটা যদি ভাইয়া আমরা যোগ করি তাহলে পাবো কত? 169। তুমি 13কে স্কয়ার করে দেখো সেই ক্ষেত্রেও আসবে ভাইয়া 169। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার হচ্ছে। তাই আমি বলতে পারবো এইটার ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। তো তোমরা কয়েকটা বাহুর দৈর্ঘ্য আছে যেটা সচরাচর বারবার আসে এবং এগুলা থেকে আসে, এই কয়টা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। আমার সাথে সাথে লেখো তোমরা। একটা হচ্ছে 3, 4, 5, একটা হচ্ছে 6, 8, 10, আরেকটা হচ্ছে 5, 12, 13। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যগুলা যদি এই 3টা করে থাকে, অর্থাৎ 3, 4, 5 থাকলো, অথবা 6, 8, 10 থাকলো, অথবা 5, 12, 13 থাকলো, এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। তাহলে বুঝছো কখন সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব হবে? সমকোণী ত্রিভুজগুলা এরকম বাহু যদি থাকে ভাইয়া তখন গঠন সম্ভব হবে। আর এগুলা বাদে যদি অন্যগুলা থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে কি করবা? দেখবা যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার হচ্ছে কিনা। আশা করি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। আমাদের পরের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এইটা একটু কাপঝাপ আছে এখানে। প্রথম কথা আমাকে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ভাইয়া ত্রিভুজ গঠনের মেন সত্য কি? ত্রিভুজ গঠনের মেন সত্য হচ্ছে
যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি বলছি? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এই কথাটা আমি একটু লিখব, তোমরা আমার সাথে সাথে লেখো। যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা কি বললাম ভাইয়া? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা ক্লিয়ার? আশা করি ত্রিভুজ কখন গঠন করা সম্ভব হবে এই জিনিসটা বুঝতে পারছি। এখন দেখো, একটা বাহুর দৈর্ঘ্য 3, আরেকটা হচ্ছে 4। তাহলে 3 আর 4 যদি ভাই আমরা যোগ করি পাবো কি? 7। তাহলে বলো 7 কি 6-এর থেকে বড় না? অবশ্যই 7 6-এর থেকে বড়। তাইলে এটা সম্ভব, ঠিক আছে। 7 কি 4-এর থেকে বড় না? 7 4-এর থেকেও বড়, তাইলে এটাও সম্ভব। 7 কি 3-এর থেকেও বড় না? অবশ্যই বড়, তাইলে এইটাও কিন্তু ভাইয়া সম্ভব। তার মানে এই তিনটাই সম্ভব, কারণ আমরা দেখতেছি এই দুই বাহুর যোগফল এটার থেকেও বড়, এটার থেকেও বড়, এটার থেকেও বড়। তাহলে অপশনগুলোতে আসলে এমনভাবে দেওয়া আছে যে এই তিনটা ক্ষেত্রেই কিন্তু ভাইয়া ত্রিভুজ গঠন করা সম্ভব। যদি প্রশ্নে বলে দিত যে আমার কখন ত্রিভুজ গঠন করা যাবে না, তাইলে কিন্তু আলাদা হিসাব ছিল। যেহেতু বলে দিছে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজ তো গঠন করা যায়, তার মানে এগুলোর মধ্যে আমাকে অ্যান্সার হিসাবে কাউন্ট করতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করবা, আমি যদি ভাইয়া তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা 6 নিই, তাইলে মোটামুটি কাছাকাছি হয়। অর্থাৎ দেখো 7 6, এগুলার ক্ষেত্রে কিন্তু 7 4 7 3 একটু দূরে দূরে হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা মোটামুটি 6 অ্যান্সার হিসাবে কাউন্ট করতে পারি। তবে মানে এটা বোর্ড পরীক্ষায় 6 অ্যান্সার হিসাবে কাউন্ট করছে বিভিন্ন গাইডগুলোতে। তবে তুমি এই তিনটাই অ্যান্সার হিসাবে কাউন্ট করবা, কারণ তিনটার ক্ষেত্রে লজিকটা সঠিক, যে আমাদের এই দুইটা বাহুর যোগফল এই তিনটা অপেক্ষা বৃহত্তর। এখানে শুধুমাত্র কি হচ্ছে ভাইয়া? 7-এর থেকে 11 বড় হচ্ছে, যার কারণে আমরা বলতে পারবো এই তিনটাই অ্যান্সার। আশা করি আমরা ক্লিয়ার। তাইলে এই তিনটাকে আমরা অ্যান্সার বলবো। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়? তাহলে আমরা পড়ছিলাম না কয়েকটা, 3 4 5, তারপরে কি ভাইয়া 6 8 10, তারপরে হচ্ছে 5 12 13। দেখো এগুলোর মধ্যে কোনোটা আছে কিনা। 2 3 6 এটা হবে না। দেখো তো 3 4 5, এই যে আমাদের মুখস্থ করা জায়গা থেকে চলে আসছে 3 4 5। দেখো এই দুইটাকে যোগ করে তুমি ওইটার বর্গের সমান পাবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই ক্ষেত্রে তুমি কি পাবা? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই দুইটার বর্গের যোগফল ওইটার বর্গের সমান হবে। তাই আমরা বলতে পারবো এই ক্ষেত্রে ভাইয়া সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তুমি চাইলে এগুলা দিয়ে করে দেখতে পারো, কোনোটার ক্ষেত্রে মিলবে না। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। পরের এমসিকিউ দেখো, যশোর বোর্ড 23 আসছে, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ভাইয়া? যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, দুইটা কোণ সমান হবে, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এখানে ভাইয়া দুটা কোণ কি হতে হবে? সমান হতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, দুইটা কোণ যদি ভাইয়া সমান হতে হয়, তাইলে একটা কোণ 70 ডিগ্রি, একটা 40 ডিগ্রি। তাইলে আমরা বলো তো, একটা 70 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, আরেকটাকে কি করব? এক্স ডিগ্রি ধরবো। তাইলে এই ক্ষেত্রে এই তিনটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। আমি যদি এইখান থেকে ভাইয়া এক্স এর মান বের করি, তাহলে বলো তো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 180 বিয়োগ 110, তার মানে 70 ডিগ্রি। অর্থাৎ আমি এক্স এর মানও পাচ্ছি 70 ডিগ্রি, যেটা কি ভাইয়া এইখানে 70 ডিগ্রির সমান। তার মানে আমাদের ভাইয়া 70 ডিগ্রি 40 ডিগ্রি যদি হয় দুইটা কোণের মান, আরেকটা কোণ হবে কত? 70 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তুমি এই ক্ষেত্রে চিন্তা করো, একটা 36, একটা 74, আরেকটা কি হবে ভাইয়া? এক্স। এটা সমান সমান কত? 180। তাহলে এইখানে তুমি এদের যোগ করো, 4 আর 6 10, হাতের 1, 7 আর 1 8, আর 3 কত? 11। অর্থাৎ 110 যোগ এক্স ইকুয়াল কত? 180 ডিগ্রি। তার মানে এক্স ইকুয়াল 70 ডিগ্রি। বলো, এই যে একটা 70 ডিগ্রি, একটা 36 ডিগ্রি, একটা 74 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কি দুইটা কোণ সমান হয়েছে? হয় নাই।
তাই এটা হবে না। এই ক্ষেত্রে কি দুইটা কোণ সমান হবে? হবে না। এই ক্ষেত্রেও কি ভাইয়া দুইটা কোণ সমান হবে? হবে না, কারণ একটা 40 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, আরেকটা কি হবে 90 ডিগ্রি। তাহলে দেখো তো তিনটার মধ্যে কোনোটা কি কোনোটার সমান না। তাহলে শুধুমাত্র প্রথম অপশনের ক্ষেত্রে আমরা দুইটা কোণের মান পাচ্ছি 70 ডিগ্রি। তাই আমরা বলতে পারবো যেহেতু দুইটা কোণের মান সমান, তাই এই যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব। কি গঠন করা সম্ভব ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ দুইটা কোণ যেহেতু সমান হয়েছে, তাই এই যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আরেকটা কোণের মান কত? 70 ডিগ্রি। এই দুইটা সমান। বুঝতে পারছি? আশা করি বুঝছি। পরের প্রশ্ন দেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী ত্রিভুজ, আচ্ছা দেখো তো আমাদের কমনগুলোর মধ্যে আছে কিনা। এই যে দেখো কমনগুলোর মধ্যে 6, 8, 10। আমি বলছি 6, 8, 10 এটা মুখস্থ। 3, 5 কত ভাইয়া? 4, এটা মুখস্থ। আরেকটা হবে কত বলো তো? 5, 12, 13। তাহলে 6, 8, 10 আমাদের কমনের মধ্যেই চলে আসছে। এই ক্ষেত্রে কি ভাইয়া সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তুমি এইগুলোর মধ্যে দেখো ভাইয়া, তুমি সম্পর্ক স্থাপন করলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এইটা অতিভুজ স্কয়ারের সমান পাবা না। অর্থাৎ আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাথে স্যাটিসফাই হবে না। যদি না হয় তাহলে কি সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব না। শুধুমাত্র এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ফলো করে চলে, তাই এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে। নিম্নে সেন্টিমিটার এককে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? আচ্ছা, তাহলে আমরা কখন ত্রিভুজ আঁকাতে পারবো? যখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো আমরা এই ক্ষেত্রে যদি 2 আর 3 যোগ করি কত হবে? 5। 5 কি 5-এর থেকে বড়? না, 5-এর সমান। তাইলে এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না। এখানে 6 এর সাথে কত? 6 এর সাথে হচ্ছে 13, এটা 8-এর থেকে বড়। 6 আর 8-এ কত? 6 আর 8-এ 14, এটা কিন্তু ভাইয়া 7-এর থেকে বড়। তার মানে এই ক্ষেত্রে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। তাই আমরা বলতে পারবো এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এইখানে দেখো 4 আর 5-এ কত? 9। 9 কি 10-এর থেকে বড়? না, তার মানে এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে সেম। 5 আর 2-এ কত? 7। 7 কি 7-এর থেকে বড়? না। তার মানে শুধুমাত্র খ নম্বর অপশনের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর পাচ্ছি। তাই আমরা বলতে পারবো 6, 7, 8 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ভাইয়া। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ভাইয়া স্থূলকোণ মানে কি বলতো? স্থূলকোণ মানে 90 ডিগ্রি এর চেয়ে বড়। 90 ডিগ্রি এর চেয়ে বড়। তার মানে ভাইয়া স্থূলকোণী যেহেতু ত্রিভুজ বলা আছে, তার মানে একটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে কি হবে? বড় হবে। তাইলে অপর যে দুইটা কোণ তাদের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কম হবে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? ধরো স্থূলকোণী ত্রিভুজ, ত্রিভুজটা এরকম। তাইলে এইটা ধরো সে টু সে 90 ডিগ্রির থেকেও কি বড়, 90 ডিগ্রির থেকেও বড়। এই কোণটাকে আমি বললাম এক্স আর এটাকে বললাম ওয়াই। তাইলে এই দুইটা কোণের যোগফল কি ভাইয়া 90 ডিগ্রির থেকে ছোট হবে না? অবশ্যই হবে। 90 ডিগ্রির থেকে অবশ্যই ছোট হবে, কারণ এটা 90 ডিগ্রির থেকে বড়। তাহলে আমি বলতে পারবো এক্স প্লাস ওয়াই কি হবে? এটা 90 ডিগ্রির থেকে ছোট হবে। তুমি এই ক্ষেত্রে দুইটা যোগ করো, দেখো দুইটার যোগফল কত আসতেছে? 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে? না। এই দুইটা যোগ করো, আসতেছে 90 ডিগ্রি। এটা কি হবে? না। এই দুইটা যোগ করো, আসতেছে 90 ডিগ্রি। এটা কি হবে? না। এই দুইটা যোগ করো, যোগ করলে আসতেছে 80 ডিগ্রি। তাহলে এটা কিন্তু ভাইয়া 90 ডিগ্রির থেকে ছোট। তাই আমি বলতে পারবো এই ক্ষেত্রে ভাইয়া গঠন করা সম্ভব। অর্থাৎ এই দুইটার যোগফল হচ্ছে 80 ডিগ্রি, আর আমাদের এই যে স্থূলকোণটা সেটার মান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে তিনটার যোগফল আমরা পাচ্ছি 180 ডিগ্রি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ভাইয়া ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে। একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 একক ও 6 একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটা আঁকা যাবে? তার মানে এই দুইটার যোগফলের থেকেও ভাইয়া কি হবে? বড় হবে। যেহেতু ভাইয়া, আচ্ছা এটা কিন্তু 8 না, এটা 4, বুঝছো? এটা 4। কেমনে বুঝলাম 4? কারণ এখানে আছে দেখো তো 6।
অর্থাৎ বাংলায় লেখা আছে, তোমরা কিন্তু এটাকে 8 মনে করো না, এটা হবে 4। তাহলে বলো 4 আর 6 এই দুইটার যোগফল কত? 10। 10 কি ভাইয়া 11 থেকে বড়? না, তার মানে এটা হবে না। অর্থাৎ দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। এটা কিন্তু ভাইয়া 7-এর থেকে বড়, তাই এইটা হবে। আবার ঠিক তেমনি ভাবে আমরা যদি ভাইয়া এইখানে একটা জিনিস চিন্তা করো, এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হচ্ছিল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ 4 আর 6 এর যোগফল কি 7 অপেক্ষা বৃহত্তর, অথবা 4 আর 7 এর যোগফল 6 অপেক্ষা বৃহত্তর। তার মানে সব ক্ষেত্রেই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছিল, তাই এটা অ্যান্সার দেখাইছিলাম। তোমরা বলতে পারো ভাইয়া এই দুইটা অপশন কেন আপনি চেক করলেন না? তো আমরা চেক করি, দেখো 4 আর 6 এর যোগফল কত? 10, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে, ভালো কথা। 4 আর 2 এর যোগফল কত? 6, 6 কি 6 অপেক্ষা বৃহত্তর? না, তার মানে এটা হবে না। ঠিক তেমনি ভাবে 4 আর 6 এর যোগফল কত? 10, এটা 1 অপেক্ষা বৃহত্তর, ভালো কথা। 4 আর 1 এর যোগফল কত? 5, এটা কি 6 অপেক্ষা বৃহত্তর? না, এই জন্য হবে না। শুধুমাত্র খ নম্বর অপশনের ক্ষেত্রে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে, তাই এই ক্ষেত্রে ভাইয়া আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? দেখো 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এই দুইটার যোগফল কি 5 সেন্টিমিটারের থেকে বড়। 3 আর 5 এর যোগফল 4 থেকে বড়, তার মানে 4 আর 5 এর যোগফলও কি হবে ভাইয়া 3 সেন্টিমিটারের চেয়ে বড়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে 4 আর 5 এর যোগফল কত? 9, 9 কি 10 অপেক্ষা বৃহত্তর? না, তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এই ক্ষেত্রে ভাইয়া দেখো 5 আর 6 এর যোগফল 4 অপেক্ষা বড়, 5 আর 4 এর যোগফল 6 অপেক্ষা বড়, ঠিক তেমনি ভাবে 4 আর 5 এর যোগফল 6 অপেক্ষা বড়। অর্থাৎ তুমি দেখবা যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। এইখানেও তুমি দেখো যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। তাহলে শুধুমাত্র খ নম্বর অপশনে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি ক্ষুদ্রতর, এই জন্য ভাইয়া এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, এইখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। বুঝতে পারছো? তাহলে এই তিনটার ক্ষেত্রে সম্ভব, এইখানে সম্ভব না। আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া হলো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? বলো 5 আর 6 এর যোগফল কত? 5 আর 6 এর যোগফল 11, এটা কি 18 অপেক্ষা বড়? না, তাহলে 5 আর 6 এর যোগফল হয় 11, এটা 18 অপেক্ষা বড় না, তার মানে এই ক্ষেত্রে হবে না। তারপর দেখো 6 আর 7 এর যোগফল কত? 13, এটা কি 19 অপেক্ষা বড়? না, তাহলে এই ক্ষেত্রেও হবে না। 7 আর 8 এদের যোগফল কত? 15, এটা কি ভাইয়া 17 অপেক্ষা বড়? না, এই ক্ষেত্রেও হবে না। এরপরে দেখো 9 আর 6 এদের যোগফল 15, এটা কিন্তু ভাইয়া 13 অপেক্ষা বড়। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া ত্রিভুজ গঠন করা সম্ভব বা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। বুঝতে পারছি? দেখছো একটা কনসেপ্ট কতবার কাজে লাগতেছে। দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ তুমি এইখান থেকে ভাইয়া এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন পাবা যে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কন্ডিশন থেকে। এই একটা কন্ডিশন যদি ভালোভাবে বুঝতে পারো এবং এইগুলার অ্যাপ্লাই করতে পারো, তাহলে এইখান থেকে 1 মার্ক তুমি নিশ্চিত পাচ্ছ। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। আচ্ছা, এখানে বলা আছে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x এবং অপর দুই বাহুর সমষ্টি b হলে a থেকে b বড়। অর্থাৎ এই জিনিসটা কি বোঝাচ্ছে, কোন ত্রিভুজের ভূমি a, ভালো কথা, আর অপর দুই বাহুর সমষ্টি b। তাহলে বলো তো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি যে কোনো বাহু অপেক্ষা কি বৃহত্তর, তার মানে দুই বাহুর সমষ্টি b এইটা ভূমি এর চেয়ে বড়। এটা কি সঠিক না? অবশ্যই সঠিক, কারণ আমরা জানি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হবে। এইখানে বিটা হচ্ছে দুই বাহুর সমষ্টি আর এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু। যেহেতু কন্ডিশন মানছে তাই বলতে পারবো এটা সত্য। এরপরে যেটা বলা আছে দেখো এটাও সত্য, কারণ এক্স কি, এক্স হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ,
তো একটা ত্রিভুজের একটা কোণের মান কি হবে ভাইয়া? 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। 180 ডিগ্রি তো পার করতে পারবে না, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 180 থেকে ছোট হতে হবে। অর্থাৎ এটাও সত্য। পরেরটা দেখো কি বলছে, এক্স ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে। অর্থাৎ এক্স তো ভাইয়া ভূমি সংলগ্ন একটি কোণ, এটা ভাইয়া ভূমির ডান পাশেও হতে পারে, বাম পাশেও হতে পারে। অর্থাৎ এইটার স্থান পরিবর্তনের জন্য আমাদের ত্রিভুজের কোনো রকম কিছু পরিবর্তন হবে না। তার মানে এই যে এই কোণ এক্স, এটা ভূমির যে কোনো প্রান্তে থাকতে পারে। বুঝতে পারছো? এইটার জন্য ত্রিভুজের কোনো রকম কোনো কিছুর চেঞ্জ হবে না, অর্থাৎ এইটাও সঠিক। তাই আমরা বলতে পারবো 1, 2 ও 3 অর্থাৎ ঘ নম্বর অ্যান্সারটা সঠিক। দেখো এই প্রশ্নটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন কিন্তু চলে আসে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন। দেখো তো দুইটা বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে পারা যায়। আমরা দেখে আসছি একদম প্রথম পেজে যে কি কি জিনিসপত্র দেওয়া থাকলে ত্রিভুজ গঠন করা যায়। এই যে দেখো আমাদের এখানে বলা আছে দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এরপরে আসো, তিনটা বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, এটাও সঠিক। এরপরে বলা আছে দুইটি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু। অবশ্যই দুইটা কোণ ও কোণ সংলগ্ন যদি বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রেও পারা যায়। এগুলো আমরা দেখে আসছি, অর্থাৎ ঘ নম্বরটা হবে অ্যান্সার। এটা দেখো কোথায় আসছে, এটা আসছে যশোর বোর্ড 2020-এ। আমাদের পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, আমরা দেখে আসছি, তাই না? তারপরে দেখো কি বলছে, তিনটি কোণ দেওয়া থাকলে। তিনটা কোণ দেওয়া থাকলে ভাইয়া ত্রিভুজ গঠন করা সম্ভব না, কারণ এই ক্ষেত্রে একাধিক সদৃশকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু একটা নির্দিষ্ট মাপের ত্রিভুজ পাবো না। তাই ত্রিভুজের যদি তিনটা কোণ দেওয়া থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। অতএব তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ গঠন সম্ভব না, এটা ভুল। পরেরটা কি বলছে, দুইটা কোণ ও একটির বিপরীত বাহু। আমরা জানি দুইটা কোণ ও বিপরীত বাহু দেওয়া থাকলে ত্রিভুজ গঠন করা যায়। অর্থাৎ দুইটা কোণ ও একটা বাহুর ক্ষেত্রে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। 1 ও 3 অ্যান্সার। দেখো এটা খ নম্বরে আছে, অতএব খ হচ্ছে এটার অ্যান্সার। এরপরে দেখো বলছে ত্রিভুজ আঁকতে প্রয়োজন তিনটা বাহু। হ্যাঁ, এটা হইলে আঁকা যাবে। দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, এটা হইলেও যাবে। দুইটি কোণ ও একটি বাহু। হ্যাঁ, এটা হইলেও হবে। অর্থাৎ তিনটাই হচ্ছে অ্যান্সার, ঘ নম্বর। দেখছো, এটা কিন্তু সকল বোর্ড 2018-তে আসছে। অর্থাৎ 2018-তে একটা প্রশ্নে পরীক্ষা হয়েছিল এবং সেইখানে সব বোর্ডের একটা প্রশ্ন ছিল, যেহেতু এইখানেও কিন্তু চলে আসছে। তার মানে এটার গুরুত্বটা বুঝতে পারছো কতটুকু। এই যে কয়টা জিনিস থাকলে ত্রিভুজের অঙ্কন সম্ভব, অর্থাৎ কি কি জিনিসপত্র থাকলে আমরা ত্রিভুজ আঁকাইতে পারবো, এইখান থেকে তুমি আরেকটা এমসিকিউ পাবা। অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা একটা কনসেপ্ট। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে কি কি জিনিসপত্র দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এইখান থেকে। এই দুইটা জায়গা থেকে তোমরা যে কোনো একটা প্রশ্ন পাবা বোর্ড পরীক্ষায়। তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন দুইটা কোণ ও একটির বিপরীত বাহু। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে বলছে দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, এটা ঠিক আছে। তিনটা কোণ, বলো তো তিনটা কোণ দেওয়া থাকলে কি আঁকা যায়? না। তার মানে 1 ও 2 অ্যান্সার, অর্থাৎ ক নম্বরটা অ্যান্সার। আমাদের পরের যে প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আসছে কোথায় দেখো, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। অর্থাৎ এটা কিন্তু আমাদের স্বনামধন্য একটা স্কুলে আসা প্রশ্ন। এই প্রশ্নে বলছে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে বলা আছে বি কোণের মান 30 ডিগ্রি, সি কোণের মান 40 ডিগ্রি। বি কোণের মান 30 ডিগ্রি, সি কোণের মান কত ডিগ্রি ভাইয়া? 40 ডিগ্রি। তাইলে আমরা একটু লিখে ফেলি, বি কোণ এটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর আমাদের সি কোণ এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। আমাকে বের করতে বলছে যে জিনিসটা, সেটা হচ্ছে সিএডি এর মান কত। অর্থাৎ সিএডি অর্থাৎ যে এই কোণটার মান কত। তো আমরা জানি ত্রিভুজের বহিঃস্থ কোণ এটা হবে অন্তঃস্থ কোণ দুইটার যোগফলের সমান। এই জিনিসটা আমাদের সবারই জানা থাকার কথা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণ দুইটার সমষ্টির সমান। তাইলে এই যে সিএডি এটা সমান সমান অন্তঃস্থ কোণ দুইটার যোগফলের সমান। অর্থাৎ আমি বলতে পারবো 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি।
বুঝতে পারছো? এইখান থেকে আমরা ডিরেক্ট অ্যান্সার বলতে পারবো খ নম্বরটা। এইটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেহেতু ভাইয়া এই দুইটা কোণের সমষ্টি 70 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 70-এর সাথে যদি তুমি 110 যোগ করো, সেই ক্ষেত্রে তুমি কি পাবা ভাইয়া? সেই ক্ষেত্রে পাবে 180 ডিগ্রি। তাহলে বলো, এইটুকু যদি ভাই 110 হয়, তাইলে আমাদের এই যে সাদা অংশটুকু, এইটুকু কত হবে? 70। কারণ এই যে পুরাটুকু, এতটুকু, এই পুরা এতটুকুর মান কত? 180। তাইলে এইটা ভাইয়া 110 হইলে এটা হবে 70 ডিগ্রি। অতএব সিএডি সমান সমান 70 ডিগ্রি। তো তুমি যদি এই কনসেপ্টটা জানো যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান, তাহলে তো ভালো কথা। না পারলে তুমি এইভাবে বের করে নিবা, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? একটা মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ভাইয়া। দেখো, এটা কিন্তু সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল আসছে। তো একটা মাত্র যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে কোন ত্রিভুজ আঁকানো সম্ভব ভাইয়া? সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজের কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ইজিলি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে ত্রিভুজটি কি ধরনের হবে? তো এইখানে দেখো, কোণের অনুপাত দেওয়া আছে। যখনই কোণের অনুপাত দেওয়া থাকবে, তাহলে এগুলাকে এইভাবে ধরে নেবে। একটা কোণ হবে 2x, একটা হবে 3x, একটা হবে 5x। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ভাইয়া? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো 2x যোগ 3x যোগ 5x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে কত আসে? 2 আর 3 5, আর 5 কত ভাইয়া? 10। তাহলে 10x ইকুয়াল কত? 180 ডিগ্রি। অতএব x ইকুয়াল 180/10, মানে কত ডিগ্রি ভাইয়া? 18 ডিগ্রি। 18 ডিগ্রি। এখন আমরা তাইলে x এর মান পাইছি কত ডিগ্রি? 18 ডিগ্রি। তাহলে একটা পাবো 18 দুগুণে 36 ডিগ্রি, একটা পাবো 3 18 54 ডিগ্রি, আর একটা পাবো 5 গুণ 18 মানে 90 ডিগ্রি। বলো, একটা কোণের মান কি আসছে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি আসা মানে কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তার মানে কোনো একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি 2:3:5 হয়, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। দেখছো এটা কোথায় আসছে? নওগাঁ জিলা স্কুল, নওগাঁতে আসছে। অর্থাৎ জেলা স্কুলগুলো কিন্তু ভাইয়া দেশের স্বনামধন্য স্কুল, এটা আমরা সবাই জানি, এইখানে কিন্তু আসছে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টা কোণের অনুপাত দেওয়া আছে, বলছে ত্রিভুজটা কি ধরনের হবে। আমরা দেখলাম একটা কোণের মান 90 ডিগ্রি চলে আসছে, তাই আমি বলতে পারবো ত্রিভুজটা কি হবে ভাইয়া? ত্রিভুজটা হবে সমকোণী। যদি দেখতা 2টা কোণ সমান আসছে, আরেকটা কোণ অসমান আসছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে বলতে সমদ্বিবাহু। যদি দেখতো 3টা কোণই 60 ডিগ্রি আসছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে বলতে সমবাহু। বুঝতে পারছো? অর্থাৎ কোণের মান দেখেও কিন্তু আমরা বলতে পারবো যে এটা কি ত্রিভুজ নির্দেশ করে। আশা করি বুঝছি। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রতিটি শিরোকোণের দ্বিগুণ হলে শিরোকোণের পরিমাণ কত? দেখো, এই প্রশ্নটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রতিটি শিরোকোণের দ্বিগুণ হলে, অর্থাৎ এই জিনিসটার মানে কি তোমরা কি বুঝতে পারতেছো? তো এই প্রশ্নটা দেখো একটু ভালোভাবে পড়ে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রতিটি শিরোকোণের দ্বিগুণ হলে শিরোকোণের পরিমাণ কত? অর্থাৎ এই যে ডাটা অনুসারে আমার চিত্রটা হবে এরকম, বুঝছো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু আর এই বাহু হবে সমান। শিরোকোণ বলতে কি বোঝায়? এই যে এই দুইটা কোণকে বলা হয় ভূমি সংলগ্ন কোণ, আর এই যে এই কোণ, এই কোণটাকে বলা হয় ভাইয়া শিরোকোণ। এখানে দেখো বলা আছে যে শিরোকোণ কি হবে? ভূমি সংলগ্ন কোণগুলো হবে শিরোকোণের দ্বিগুণ। তার মানে এটা যদি ভাইয়া x ধরি, তাহলে এই কোণটা হবে 2x, তাহলে এটাও কত হবে ভাইয়া? 2x। কারণ বলা আছে ভূমি সংলগ্ন কোণগুলো হবে শিরোকোণের দ্বিগুণ। তাইলে বলো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x সমান সমান 180 ডিগ্রি। অতএব x সমান সমান 180/5। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, মোটামুটি 36 আসতেছে x এর মান। x এর মান কত আসতেছে ভাইয়া? 36। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো, x এর মান আসবে 36। তাহলে এই 36টাই কি আসলে শিরোকোণ।
আমার থেকে প্রশ্নে চাইছে শিরোকোণের পরিমাণ কত। তাহলে শিরোকোণ কত ডিগ্রি ভাইয়া? 36 ডিগ্রি। এটা দেখো কোথায় আসছে, রাজশাহী কলেজিয়েট স্কুল রাজশাহীতে আসছে। রাজশাহীর কিন্তু অনেক ফেমাস একটা স্কুল কলেজিয়েট স্কুল, তাই না? এর পরের প্রশ্নটা দেখো, এটা আসছে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ ঢাকায়। হলিক্রস স্কুলও কি অনেক ফেমাস একটা স্কুল, তোমরা নিশ্চয়ই জানো। তো এইখানে দেখো এই প্রশ্নটা কি বলছে, ডি সমান্তরাল বিসি হলে এই যে এই দুইটা দাগ, এটার দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটার দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় প্যারালাল বা সমান্তরাল, সমান্তরাল বা প্যারালাল। তাইলে এইখান থেকে আমার বলা আছে ডিটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল, অর্থাৎ এই যে এইটা আর এইটা পরস্পর সমান্তরাল। আমাকে বলছে ডি এ ই এর মান কত, ডি এ ই অর্থাৎ এই যে এই কোণটার মান কত, এই কোণটার মান কত। তাইলে আমরা এই কোণটার মান জানি, এটা বের করতে গেলে দেখো এটা লাগবে। তাহলে আমরা এটা বের করতে পারলে কাজ শেষ, এটা বের করতে পারলেই কাজ শেষ। এখন একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, এই দুইটা সমান্তরাল এবং এই যে এ রেখাটা, এই রেখাটা হচ্ছে কি দুইটা সমান্তরাল রেখার ছেদক। এই রেখাটা কি দুইটা সমান্তরাল রেখার ছেদক, তাই না? তাইলে বলো তো এই কোণটা আর এই কোণটা কি হবে? অনুরূপ কোণ। অনুরূপ কোণের প্রপার্টিস নিশ্চয়ই জানো, যে দুইটা সমান্তরাল রেখার যদি এটা একটা ভাইয়া ছেদক হয় তাইলে কি হবে? তাইলে এই কোণ আর আমাদের এই কোণটা কি হবে? পরস্পর অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো কি হয়? সমান। অতএব এখান থেকে আমরা বলতে পারবো এটা যদি ভাইয়া 64 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 64 ডিগ্রি। তার মানে কোণ ই সমান সমান 64 ডিগ্রি। তাইলে এইটা 64, এইটা 50, তাইলে এর মান কত হবে? আমরা বলতে পারবো কোণ এ যোগ কোণ ডি যোগ কোণ ই সমান সমান 180 ডিগ্রি। কারণ এইটা কি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে ডি এর মান কত? 50 যোগ ই এর মান কত? 64 ইকুয়াল 180, আর এই পাশে থাকতেছে ভাইয়া এ কোণ। তাহলে আমরা যেহেতু এই কোণের মান বের করতেছি, তাহলে সবগুলো ওই পাশে পার করে দাও, অর্থাৎ 180 বিয়োগ এই যে 50 আর 64 এই দুইটা যোগ করলে হবে 114। এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে হবে মাইনাস 114। তাহলে ভাইয়া এইখান থেকে দেখো 180 থেকে যদি আমরা 114 বাদ দিই হবে কত ডিগ্রি ভাইয়া? 66 ডিগ্রি, অর্থাৎ 66 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো আমাদের যেই এ কোণ বা ডি এ ই কোণ, এটার মান হবে কত ডিগ্রি? 66 ডিগ্রি। অতএব ডি এ ই সমান 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 66 ডিগ্রি। এটা কয় নম্বর অপশনে আছে দেখো? গ নম্বর অপশনে। এরই মধ্য দিয়ে আমাদের মোটামুটি ত্রিভুজ টাইপের যে প্রশ্নগুলো ছিল বোর্ডে এবং স্বনামধন্য স্কুলে সবগুলা করা শেষ। অর্থাৎ বোর্ডের প্রশ্নগুলো তো দেখছো জাস্ট দুইটা কনসেপ্ট থেকে আসছে, কিন্তু আমি স্বনামধন্য স্কুলের বেশ কয়েকটা টাইপের প্রশ্ন করাইছি ত্রিভুজ রিলেটেড, এগুলাও কিন্তু চলে আসতে পারে। আমরা বোর্ডের জন্য ফোকাস দেব দুইটা কনসেপ্টে, সেটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আর ত্রিভুজের অন্তস্থ দুইটা কোণের সমষ্টি মানে বহিস্থ কোণটা হবে অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। এটা একটা কনসেপ্ট। আরেকটা ব্যাপার কি? আরেকটা ব্যাপার হচ্ছে কি কি জিনিসপত্র দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই টাইপের বহু প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, বুঝতে পারছি? তো এখন আমরা একইভাবে আমাদের চতুর্ভুজ অঙ্কন এই টাইপটা একদম বেসিক থেকে শুরু করে যত রকম প্রশ্ন বোর্ডে আসছে এবং স্বনামধন্য স্কুলগুলোতে আসছে সব সলভ করব। তো চতুর্ভুজ সংক্রান্ত যে উপাত্তগুলো আমাদের জানতে হবে, দেখো ফার্স্ট অফ অল একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্ত প্রয়োজন ভাইয়া? 5টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এই যে এই প্রশ্নটা প্রায় প্রতিটা বোর্ডে আসছে এবং কোনো কোনো বোর্ডে দুইবারও আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, ঠিক আছে? এরপরে দেখো কি কি দেওয়া থাকলে তুমি হচ্ছে একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 4টা বাহু ও একটা কোণ দেওয়া থাকলে পারবা। 4টা বাহু ও যদি একটা কর্ণর দৈর্ঘ্য দেওয়া থাকে তাইলেও তুমি পারবা। 3টা বাহু ও 2টা কর্ণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 3টা বাহু ও 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলেও তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। আর 2টা বাহু ও 3টা কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রেও তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। তো এই যে আমাদের এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আমাদের ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। এটা 5 স্টার, বুঝছো? এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন ত্রিভুজের ক্ষেত্রে বলছি যে কি কি তথ্য দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব, এখান থেকে এমসিকিউ আসবেই। ঠিক তেমনিভাবে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কি কি উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাবে, এখান থেকে প্রশ্ন তুমি পাবা। বোর্ড পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন
আসার চান্স খুবই কম। অর্থাৎ এই চতুর্ভুজ থেকে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনাই বেশি, যে কি কি উপাত্ত থাকলে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো, কি দেওয়া থাকলে বর্গ অঙ্কন করতে পারবো, কি দেওয়া থাকলে রম্বস অঙ্কন করতে পারবো। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি এরপরে কি আছে। বিশেষ চতুর্ভুজ অঙ্কনের উপাত্ত। কিছু বিশেষ চতুর্ভুজের ক্ষেত্রে বাহু বা কোণের বৈশিষ্ট্য জানা থাকলে কম উপাত্ত দিয়েও চিত্র আঁকা সম্ভব। অর্থাৎ নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টা উপাত্ত দরকার। কিছু কিছু বিশেষ চতুর্ভুজ আছে, যেমন হচ্ছে রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গ, এগুলোর জন্য কম উপাত্ত দিয়েও কিন্তু ভাইয়া চিত্র আঁকা যায়। যেমন দেখো, রম্বস আঁকতে 2টা উপাত্ত প্রয়োজন। রম্বস আঁকতে কয়টা উপাত্ত প্রয়োজন? 2টা উপাত্ত প্রয়োজন। এটা একটা এমসিকিউ। দেখো আমাদের বলছে একটি বাহু ও একটি কোণ অথবা পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়। কেন ভাইয়া পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যাবে? পরিসীমা দেওয়া থাকলে ভাইয়া আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে রম্বসের ক্ষেত্রে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ বের করতে পারি, বা কোণ যদি আমরা জানা থাকে আমাদের, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবো? রম্বস আঁকাইতে পারবো। দেন দেখো কি বলছে, একটি বাহু একটি কর্ণ। তার মানে রম্বসের ক্ষেত্রে তুমি একটা বাহু আর একটা কর্ণ যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও তুমি কি রম্বস আঁকাইতে পারবা। এরপরে দেখো, 2টা কর্ণ যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও তুমি কি করতে পারবা ভাইয়া? রম্বস অঙ্কন করতে পারবা। কারণ কি বলো, রম্বসের 2টা কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এইখানে 90 ডিগ্রি করে কোণ তৈরি হয়, যার ফলশ্রুতিতে তুমি কি করতে পারবা? এগুলোর মাধ্যমে রম্বসটাকে অঙ্কন করে ফেলতে পারবা। অর্থাৎ রম্বস কি কি দেওয়া থাকলে আঁকা যায়? একটা বাহু একটা কর্ণ, তারপরে একটি বাহু একটি কোণ, অথবা পরিসীমা ও একটি কোণ, তারপরে কি ভাইয়া? 2টা কর্ণ দেওয়া থাকলেও রম্বস আঁকা যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো সামান্তরিক। সামান্তরিকের ভাইয়া বিপরীত বাহুগুলা কি? সমান ও সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রে দেখো, 2টা বাহু ও অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলে আমরা কিন্তু সামান্তরিক অঙ্কন করতে পারবো। অর্থাৎ মোট 3টা উপাত্ত লাগে। তাহলে আমাদের এখানে 2টা এমসিকিউ। সামান্তরিক অঙ্কন করতে কয়টা উপাত্ত লাগে? সেটা হচ্ছে 3টা উপাত্ত। কি কি লাগে ভাইয়া? দেখো বলছে 2টা বাহু ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ। অর্থাৎ ধরো এই যে এই বাহু আর এই বাহু দেওয়া আছে, আর এদের অন্তর্ভুক্ত কোণটা দিয়ে দিছে, তাহলে কিন্তু তুমি ইজিলি সামান্তরিক অঙ্কন করতে পারবা। বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ আর কি লাগবে ভাইয়া? আমাদের একটা কোণ লাগবে। অর্থাৎ 2টা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, 3টা উপাত্ত লাগে। এরপরে আসো ভাইয়া আয়তক্ষেত্র। আয়তর ক্ষেত্রের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, এবং এখানে ভাইয়া কোণগুলা কি? কোণগুলা সমকোণ। তাই ভাইয়া 2টা বাহু যদি দেওয়া থাকে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, তাইলেই কিন্তু আমরা আঁকাইতে পারবো। ধরো আমাকে দৈর্ঘ্য দিয়ে দিছে আর প্রস্থ দিয়ে দিছে, আমি তো জানি এই কোণগুলা 90 ডিগ্রি, তাহলে এইটারও ভাইয়া দৈর্ঘ্য জানি, এই প্রস্থও জানি, আমাদের আয়তক্ষেত্র কিন্তু ইজিলি আঁকা হয়ে গেল। তাই আয়তক্ষেত্র অঙ্কন করতে কয়টা উপাত্ত লাগে ভাইয়া? আয়তক্ষেত্র অঙ্কন করতে 2টা উপাত্ত লাগে। এটা একটা এমসিকিউ। কি কি লাগে ভাইয়া? বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ 2টা বাহু দেওয়া থাকলে আমরা পারবো। এরপরে আসো বর্গ। বর্গে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য যদি আমাকে দেওয়া থাকে আর অথবা পরিসীমা দেওয়া থাকে, এই 2টা যে কোনো কিছু দেওয়া থাকলে আমরা কিন্তু বর্গ আঁকাইতে পারবো। ধরো একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, তো আমরা জানি বর্গ কি করে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, তাইলে আমরা ইজিলি বর্গ আঁকাইতে পারবো। এবং বর্গের 4টা বাহুই যেহেতু সমান। অথবা আমাকে যদি পরিসীমা দিয়ে দেয়, তাহলে আমরা পরিসীমার মাধ্যমে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর আমি জানি একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমার কোনো পেন নেই। অর্থাৎ শুধুমাত্র একটা বাহু অথবা পরিসীমা দেওয়া থাকলে কিন্তু বর্গ অঙ্কন সম্ভব। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া কয়টা উপাত্ত লাগতেছে? একটা উপাত্ত। বর্গের ক্ষেত্রে একটা, আয়তের ক্ষেত্রে 2টা, সামান্তরিকের ক্ষেত্রে ভাইয়া 3টা, রম্বস আঁকতে আবার 2টা। আর আমাদের যে কোনো চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্ত লাগতেছে? 5টা স্বতন্ত্র উপাত্ত লাগতেছে। এগুলা কি আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন আমরা চলো এই রিলেটেড এমসিকিউ গুলো সলভ করতে থাকি। যেমন বলছে একটি বর্গ আঁকতে কয়টা উপাত্ত প্রয়োজন? কেবলই দেখে আসলাম বর্গ আঁকতে শুধুমাত্র একটা বাহু অথবা পরিসীমা প্রয়োজন, তার মানে একটা মাত্র উপাত্ত প্রয়োজন। দেখছো এটা সিলেট বোর্ড 24-এ আসছে। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্র আঁকতে ন্যূনতম কয়টা উপাত্তের প্রয়োজন? আয়তক্ষেত্র আঁকতে ভাই, আয়তক্ষেত্র আঁকতে কয়টা উপাত্ত প্রয়োজন? 2টা উপাত্ত আমরা দেখে আসছি, বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো, একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টা উপাত্ত প্রয়োজন? আমরা দেখে আসলাম রম্বস অঙ্কনের জন্য 2টা উপাত্ত প্রয়োজন, তার মানে অ্যান্সার 2। দেখছো কতগুলো প্রশ্ন আসছে। এটাও কিন্তু দিনাজপুর বোর্ড 24-এ আসছে, অর্থাৎ 24 সালে এই টাইপের প্রশ্ন বেশি আসছে। 26-এর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা দেখো রাজশাহী বোর্ড 2024-এ আসছে। প্রশ্নে কি বলা আছে? বলা আছে 2টা কর্ণ তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কোণ আঁকা সম্ভব। আমরা জানি ভাইয়া 2টা যদি শুধুমাত্র কর্ণ দেওয়া থাকতো,
কর্ণগুলা পরস্পরকে লম্বভাবে ছেদ করে কখন? যখন আমরা ভাইয়া রম্বস আঁকাই। তার মানে রম্বস আঁকতে শুধুমাত্র দুইটা কর্ণের দরকার ছিল, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু ভাইয়া কর্ণগুলা পরস্পরকে কত কোণে ছেদ করে এটা আমরা জানি না। তো সেই জন্য একটা কোণের মান দেওয়া থাকতে হয়। এই জন্য ভাইয়া দুইটা কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে সামান্তরিক অঙ্কন করা যায়। ক্লিয়ার? দুইটা কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি অঙ্কন করা যায় ভাইয়া? সামান্তরিক। আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, বর্গ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে। বর্গ কখন আঁকা সম্ভব? যদি একটা বাহুর দৈর্ঘ্য অথবা পরিসীমা দেওয়া থাকে। তো এখানে দেখো তো কি আছে, একটি বাহু, এটা ঠিক আছে, পরিসীমা এটাও ঠিক আছে, বলছে একটি কর্ণ। দেখো বর্গের ক্ষেত্রে যদি ভাইয়া তুমি একটা কর্ণের দৈর্ঘ্য জানো, বর্গের ক্ষেত্রে যদি তুমি একটা কর্ণের দৈর্ঘ্য জানো, তাহলে তুমি কিন্তু সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। কারণ কি ভাইয়া, কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে √2a সমান সমান একটা মান থাকবে, সেখান থেকে তুমি a এর মান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। তাই একটি কর্ণ যদি দেওয়া থাকে এই ক্ষেত্রেও ভাইয়া আঁকা সম্ভব। অর্থাৎ আমাদের সব কয়টা হবে অ্যান্সার, সব কয়টাই হবে অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে বর্গের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য, পরিসীমা অথবা একটি কর্ণ যে কোনো কিছু দেওয়া থাকলে আমরা বর্গ অঙ্কন করতে পারবো। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? আমরা প্রথমেই পড়ে আসছি, একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। কয়টা ভাইয়া? 5টা। এই প্রশ্নটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে, অর্থাৎ 10-12টা বোর্ডে আসছিল, মোটামুটি প্রত্যেকটা বোর্ডে একবার করে আসছে, কোনো কোনো বোর্ডে রিপিটও আসছে। তো সাল উল্লেখ করে নাই টাইপিস্ট, যাই হোক এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্ত প্রয়োজন ভাইয়া? 5টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের তথ্যগুলো পড়ো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অবশ্যই, কারণ আমি একটু আগেই বললাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ট্রাপিজিয়ামের বাহুগুলা পরস্পর সমান্তরাল। আচ্ছা দেখো তো ট্রাপিজিয়ামটা আসলে কেমন হয়? ট্রাপিজিয়ামটা হয় এই যে এরকম, তাই না? এখানে একটা জিনিস চিন্তা করো তো, এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? তার মানে আমি বলতে পারবো না যে ট্রাপিজিয়ামের বাহুগুলা সমান্তরাল। এটা কি ভাইয়া? ভুল। আচ্ছা এরপরে দেখো বলছে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা কি জানি? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ ভাইয়া সমকোণ বা 90 ডিগ্রি। তাই আমরা বলতে পারবো এটাও সঠিক। অর্থাৎ এখান থেকে 1 ও 3 সঠিক। 1 ও 3 আছে খ নম্বর অপশনে, তাই খ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো বলছে রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান। অবশ্যই রম্বসের 4 বাহু কি সমান। এরপরে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অবশ্যই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে ভাইয়া? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর পরেরটা বলছে দেখো বিপরীত কোণগুলা সমান। অবশ্যই অবশ্যই আজকে একটা জিনিস তোমরা জেনে রাখো, একটা জিনিস জেনে রাখো, এটা একটা ধরো সাপোজ রম্বস, এই রম্বসের এই কোণ যা, এই কোণও হবে তা। অর্থাৎ এটা যদি এক্স হয় ভাইয়া এটাও হবে এক্স, এটা ওয়াই হলে এটাও হবে ওয়াই। অর্থাৎ রম্বসের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এবং এই যে এই দুইটা কোণ অর্থাৎ কোণ এক্স আর কোণ ওয়াই, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, রম্বসের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান এবং এই যে একই বাহুর উপর যে দুইটা কোণ তৈরি হয় এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমরা বলতে পারবো বিপরীত কোণগুলা সমান। অর্থাৎ এইখান থেকে 1, 2 ও 3 তিনটাই সঠিক। এটা আছে ঘ নম্বর অপশনে, তাই ঘ অ্যান্সার। দেখছো এটা কোথায় আসছে? এটা আসছে দিনাজপুর বোর্ড 2022 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে কোনটা আঁকা সম্ভব? ভাইয়া দেখো পরিসীমা যদি জানো তাহলে তুমি বাহুর দৈর্ঘ্য পাবা। ধরো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে তো তুমি রম্বস আঁকাইতে পারবা। শুধুমাত্র যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো তখন তুমি বর্গ আঁকাইতে পারতা। যেহেতু বলছে পরিসীমা ও একটি কোণের মান জানা আছে, তাই আমরা কি আঁকাইতে পারবো ভাইয়া? রম্বস। কি আঁকাইতে পারবো ভাইয়া? রম্বস। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আচ্ছা আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটা আঁকা সম্ভব? এই যে কেবলই তো বললাম পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা সম্ভব ভাইয়া? কি আঁকা সম্ভব ভাইয়া? বর্গ। বর্গ বর্গ। তার মানে ঘ নম্বরটা অ্যান্সার। শুধু পরিসীমা অথবা কর্ণের দৈর্ঘ্য অথবা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব। পরের প্রশ্ন দেখো কি বলছে, নির্দিষ্ট বর্গ আঁকা যাবে যদি দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য। অবশ্যই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যাবে। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলেও ভাইয়া বর্গ আঁকা যাবে, এটাও ঠিক আছে। একটি বাহু একটি কোণের মান, দেখো একটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণের মান দেওয়া আছে,
এই ক্ষেত্রেও কিন্তু ভাই আমরা বর্গ আঁকাইতে পারবো। ধরো আমাকে বলছি নির্দিষ্ট বর্গ আঁকাইতে, তাই না? একটি কোণের মান আমাকে বলে দিল যে হচ্ছে এটা ভাইয়া 90 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু আমরা করতে পারবো, তাই না? তার মানে আমরা বলতে পারবো ঘ নাম্বার 1, 2 ও 3 অ্যান্সার। তাহলে নির্দিষ্ট বর্গ আঁকা যাবে এই তিনটা তথ্য দেওয়া থাকলেই। পরের প্রশ্ন দেখো, একটি রম্বস আঁকা সম্ভব যদি দেওয়া থাকে একটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু ভাইয়া রম্বস আঁকাইতে পারবা না, কারণ একটা কোণের মান জানা থাকতে হবে, অর্থাৎ এটা ভুল। এখানে দেখো বলা আছে একটা কর্ণ, হ্যাঁ অবশ্যই একটা কর্ণ যদি দেওয়া থাকে ভাইয়া, এর ক্ষেত্রে কি তুমি অঙ্কন করতে পারবা? এই ক্ষেত্রেও তুমি অঙ্কন করতে পারবা না। আচ্ছা, তাহলে এখানে কি শুধুমাত্র 3 নম্বরটা অ্যান্সার হবে? একটি রম্বস আঁকা সম্ভব যদি দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য, এটা তো হচ্ছে না। একটা কর্ণ দেওয়া থাকলেও তুমি পারতেছো না, তার মানে শুধুমাত্র কিন্তু এই যে দুইটা কর্ণ দেওয়া থাকলে তুমি একটা রম্বস অঙ্কন করতে পারতেছো। যদিও এই প্রশ্নটা আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, কারণ এই দুইটা কিন্তু অ্যান্সার হবে না। এখন এই তিনটাকে একত্রে যদি ভাইয়া মার্চ করে অ্যান্সার করে, অর্থাৎ তুমি বলতে পারবে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু ভাইয়া রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য কি সেম, তাই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া মানে আমরা 4টা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। তাইলে এইটার একটা স্বতন্ত্র উপাত্ত, এটা একটা ভাইয়া স্বতন্ত্র উপাত্ত, এই দুইটাকে আমি কাউন্ট করব, সেটা করতে পারো। কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা সেটা হচ্ছে ভাইয়া 3 নম্বরটা, অর্থাৎ দুইটা কর্ণ দেওয়া থাকলে রম্বস আঁকা সম্ভব। বুঝতে পারছি? তাহলে এই প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আপাতত এটার অ্যান্সার শুধুমাত্র 3 নম্বর, দুইটা কর্ণ, এটাকে আমরা কাউন্ট করি। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে কি একটি রম্বস আঁকার জন্য কয়টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? একটা রম্বস আঁকার জন্য কয়টা উপাত্ত প্রয়োজন আমরা পড়ে আসছি না? দুইটা উপাত্তের প্রয়োজন। চলো আমরা একবার রিভিউ করি আরেকবার। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, একটা রম্বস আঁকার জন্য কয়টা উপাত্তের প্রয়োজন ভাইয়া? দুইটা উপাত্তের প্রয়োজন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই যে এই দুইটা পেজ আমরা কিন্তু ঠোঁটস্থ মুখস্থ রাখবো, এখান থেকেই প্রশ্ন আসবে, বুঝছো? দেখো এবার এই প্রশ্নে কি বলছে, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টা না? আমরা পড়ে আসছি। আমাদের পরের প্রশ্ন দেখো, নিচের কোন তথ্য দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়? 3টা বাহু 2টা কর্ণ যদি দেওয়া থাকে চতুর্ভুজ আঁকা সম্ভব। 4টা বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রেও আঁকা সম্ভব। 3টি বাহু ও যে কোনো 2টা কোণ, এই যে এই কোণটা যদি দেওয়া থাকে ভাইয়া, অর্থাৎ 3টা বাহু ও যে কোনো 2টা কোণ, যে কোনো 2টা কোণ, এই 2টা কোণ দেওয়া থাকলে কিন্তু ভাইয়া চতুর্ভুজ আঁকা সম্ভব না। কারণ এই যে এখানে যে কোনো 2টা কোণ হবে না, এটা হবে ভাইয়া অন্তর্ভুক্ত কোণ। কি কোণ হবে ভাইয়া? অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ। বুঝতে পারছি? আর এই যে এখানে 2টা বাহু ও যে কোনো 3টা কোণ, এটা দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাবে। তাইলে 3টা বাহু এবং অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাইতো। যেহেতু প্রশ্নে বলছে যে কোনো 2টা কোণ, তাই চতুর্ভুজ আঁকা সম্ভব না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, যে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, কোণ বি যোগ কোণ ডি এর মান বের করতে। ভালো কথা। দেখো এটা যেহেতু একটা সামান্তরিক ভাইয়া, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এটা যেহেতু 76 ডিগ্রি, তাই আমি কোণ সি কেও বলতে পারবো 76 ডিগ্রি। কোণ সি কেও কি বলতে পারবো ভাইয়া? 76 ডিগ্রি। তাইলে বলো তো কোণ এ যোগ কোণ সি এর মান কত? তাইলে আমরা বলতে পারবো কোণ এ যোগ কোণ সি সমান সমান 76 যোগ 76। অর্থাৎ এখান থেকে কত আসতেছে ভাইয়া? আসতেছে হচ্ছে 140 আর 16, 156। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল 156 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান সমান 360 ডিগ্রি। তো আমার বের করা লাগবে কি? কোণ বি যোগ কোণ ডি। তাহলে এই দুইটাকে আমি এই পাশে রাখতেছি, কোণ বি যোগ কোণ ডি। তাহলে 360 বিয়োগ কোণে আর কোণ সি এর মান, তাহলে কোণে যোগ কোণ সি এর মান কত আসছে? 156 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 156 ডিগ্রি বিয়োগ করো ভাইয়া, কত হবে? 204 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো এটার অ্যান্সার হচ্ছে 204 ডিগ্রি। 204 ডিগ্রি। আচ্ছা 204 ডিগ্রি কি ঠিকঠাক আছে? দেখো তো 76 আর 76, তাহলে এখানে 7 7 14, 6 6 12। আচ্ছা এটা তো ভাইয়া 152 ডিগ্রি হবে, এটা 152 ডিগ্রি হবে। তাহলে এখানে এটা যদি 152 ডিগ্রি হয়, তাহলে এটা মোটামুটি হচ্ছে 208 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 208 ডিগ্রি। দেখছো ক্যালকুলেশন ভুল করছিলাম, তোমরা একটু ঠান্ডা মাথায় করো। তাহলে এটা হবে 208 ডিগ্রি।
অর্থাৎ গ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, একটি আয়তের সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত? কি বলছে ভাইয়া? আয়তের ভাইয়া অন্তর্ভুক্ত কোণটা কত বলতো? আয়তের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এদের অন্তর্ভুক্ত কোণ হয় সবসময় 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটা কোণ কি ভাইয়া? 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। দেখো এই প্রশ্নে কি বলছে, এটা আসছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। প্রশ্নে বলা আছে নিচের কোন উপাত্তগুলা দ্বারা একটা সামান্তরিক অঙ্কন করা যাবে। এখানে বলা আছে 4 বাহু একটি কোণ, 4 বাহু একটি কর্ণ, 1 বাহু ও 2টা কর্ণ, 2 বাহু ও 3টা কোণ। এই যে 4টা বাহু আর যদি একটা কর্ণ দেওয়া থাকে ভাইয়া, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করতে পারবা? একটা সামান্তরিক অঙ্কন করতে পারবা। আশা করি বুঝতে পারছি। একটি বর্গের পরিসীমা 20 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো বর্গের পরিসীমা মানে কত ভাইয়া? 4a। এটা সমান সমান ভাইয়া 20 মিটার। তাহলে এ সমান সমান কত? 20/4 অর্থাৎ 5 মিটার। তাহলে আমরা আমাদের বর্গের যে বাহু, সেই বাহুর দৈর্ঘ্য কত পাইছি? 5 মিটার। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? অতএব কর্ণের দৈর্ঘ্য এটা সমান সমান হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত? 5। তার মানে 5√2 একক। 5√2 একক। তার মানে ভাইয়া 5√2 একক এটা কোথায় আছে দেখো তো? এটা আছে গ নম্বর অপশনে। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এবিসিডি সামান্তরিক এবং এসি ও বিডি এর দুটি কর্ণ হলে নিচের কোনটা সঠিক? এসি ও বিডি দুইটা কর্ণ, তাইলে আমরা দেখো তো এখানে কি বলতে পারি? আমরা জানি সামান্তরিকের যেই কর্ণগুলো আছে সেগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ভাইয়া এই যে এইখান থেকে এতটুকু যা, এইখান থেকে এতটুকু হবে তা, আবার এইখান থেকে এতটুকু যা, এতটুকু হবে তা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাইলে আমরা এখান থেকে বলতে পারবো এ ও এটা কার সমান হবে? সি ওর সমান হবে। ঠিক তেমনি ভাবে বি ও সমান সমান কি হবে ভাইয়া? এই যে ডি ও হবে। তাইলে এইখান থেকে বলা যায় এই দুইটা সঠিক। এখন দেখো তো এই দুইটার মধ্যে কোনটা অপশনে আছে? প্রথমটা হচ্ছে এও সমান সমান ওসি বা সিও, একই কথা, তার মানে প্রথমটাই সঠিক। অন্যগুলা দেখো ভুল, অর্থাৎ এও সমান সমান বিও, এটা ভুল। এও সমান সমান ওডি, অর্থাৎ এইটা কি ভাই এটার সমান না, এটাও ভুল। বিও সমান সমান সিও, অর্থাৎ এইটা কি এটার সমান না, এটাও ভুল। তাইলে এও সমান সমান ওসি অথবা বিও সমান সমান ওডি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। অবশ্যই দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। 3টি বাহু যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রেও আঁকাইতে পারবা। দুইটা কোণ ও কোণ সংলগ্ন যদি একটা বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রেও ত্রিভুজ আঁকাইতে পারবা। এইখান থেকে 1, 2 ও 3 এই তিনটাই হবে অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই তিনটা তথ্য যদি আমাদের দেওয়া থাকে ভাইয়া, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকাইতে পারবো। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে 4টা বাহু একটি কর্ণ, সম্ভব। 3টা বাহু ও 2টা কর্ণ, এই ক্ষেত্রেও সম্ভব। 2টা বাহু ও 3টা কোণ, এই ক্ষেত্রেও সম্ভব। তাই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকানোর জন্য এই 3 ক্ষেত্রে আমরা আঁকাইতে পারবো, অতএব ঘ নম্বরটা আমাদের অ্যান্সার। আমাদের পরের যে প্রশ্ন দেখো বলছে এবি কত সেন্টিমিটার। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন করলে আমাদের শেষ। দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে এইখান থেকে এতটুকু যা, এতটুকু হবে তা, কারণ এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। তো এখানে আমাকে কিন্তু ভাইয়া এই যে ই থেকে ডি এর যে দৈর্ঘ্য এটা বলা আছে 3 সেন্টিমিটার। তাইলে বলো তো আমি কি বলতে পারবো না এই যে বিই এটার দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার? অবশ্যই বলতে পারবো। তাইলে ভাইয়া আমরা কি এখান থেকে এটা বের করতে পারবো না? কারণ এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই পারবো। তাইলে আমরা লিখতে পারি বিই স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল বিএফ স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ ইএফ স্কয়ার। আমাদের দরকার কি ভাইয়া? বিএফ। তাহলে আমরা বলতে পারবো অতএব বিএফ স্কয়ার ইকুয়াল বিই স্কয়ার মাইনাস ইএফ স্কয়ার। তাহলে বি এর মান কত ভাইয়া? 3 এর উপর স্কয়ার মাইনাস ইএফ এর মান কত? ইএফ এর মান আমরা পাচ্ছি ভাইয়া 2, তার উপর স্কয়ার, অর্থাৎ এখান থেকে আসে 9 মাইনাস 4 অতএব 5। তাহলে আমি বিএফ স্কয়ারের মান পাচ্ছি কি ভাইয়া? 5। অতএব বিএফ এর মান কি হবে? √5।
তাহলে আমি এখান থেকে বিএফ এর মান কি পাচ্ছি √5। তাহলে আমার দরকার কি ভাইয়া, আমার দরকার হচ্ছে এবি। দেখো তো এইখানে এবি কি, এই যে 2 গুণ বিএফ না, অর্থাৎ বিএফ এর দ্বিগুণ না, অবশ্যই বিএফ এর দ্বিগুণ বা এএফ এর দ্বিগুণ। তাহলে আমি এখানে লিখতে পারবো এবি সমান সমান 2 গুণ বিএফ অথবা 2 গুণ এএফ। আমরা যেহেতু ভাইয়া বিএফ এর মান বের করছি, আমরা জাস্ট এখানে বসাই দিলে আমাদের এবি এর মান পেয়ে যাব। তাহলে 2 গুণ বিএফ সমান সমান কত ভাইয়া √5। তাহলে 2√5 হবে এবি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া 2√5। বুঝতে পারছি। আর যেহেতু ভাইয়া এটা একটা আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা যতটুকু এটাও হবে ততটুকু, এটাও হবে ততটুকু, এটাও হবে ততটুকু। আশা করি ক্লিয়ার। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে চতুর্ভুজ ক্ষেত্র এবিসিডি সমান সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন ভাইয়া দেখো এখানে আমরা এই যে এইটার মান পাইছি 2, তার মানে ভাইয়া এতটুকু পাবো 2, এতটুকু কি পাবো বলো 2 পাবো। অতএব আমরা এখান থেকে বলতে পারি এইটুকু হবে 2। তার মানে দেখো তো এই যে পুরা বিসি বা এডি অথবা এইখান থেকে এতটুকুর দৈর্ঘ্যটা আসলে কত, 2 + 2 4। তার মানে আমি বলতে পারবো এর দৈর্ঘ্য হবে 4। আর প্রস্থ কত, দেখো প্রস্থ কি এবিটা প্রস্থ না, অবশ্যই এবি প্রস্থ। এবি এর মান আমরা বের করছি কত 2√5। তার মানে আমরা বলতে পারবো প্রস্থ হচ্ছে 2√5। তাহলে এই দুইটা গুণ করলে আসে 8√5। অতএব আমাদের যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া 8√5। দেখো তো 8√5 কয় নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে আছে। তো এরই মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারের ক্লাসটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারের আমি যা যা করাইছি এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না। এগুলা যদি পড়ে যাও তুমি তোমার স্কুল পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা অথবা তোমার বোর্ড পরীক্ষায় এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন তোমাকে ফেস করা লাগবে না। এই চ্যাপ্টারের জন্য এগুলা মোর দেন এনাফ। তোমরা অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও চাও কিনা অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। তোমরা যদি আগ্রহ প্রকাশ করো তাহলে আমি অন্য চ্যাপ্টারের ভিডিও দিব, আদারওয়াইজ কিন্তু দেওয়া সম্ভব হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে ছড়াই দিবা। তোমরা যদি ভাইয়া বন্ধুদের মাঝে ছড়াই দাও তাহলে ইউটিউবের অ্যালগোরিদম কি করবে বলো তো, ভাইয়ার ভিডিওটাকে সবার মাঝে সাজেস্ট করবে। তো তোমরা চাইলে এই কাজটা করতে পারো। তোমাদের কাছে আমি হাম্বল একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে ছড়াই দিবা। কারণ তোমরা ছড়াই দিলে এই ভিডিওটার রিচ বেশি হবে, তোমাদের বেশি সংখ্যক বন্ধু দেখতে পারবে, যার ফলশ্রুতিতে ভাই আমার কি হবে বলো তো উপকার হবে। তো তোমরা চাইলে কি ভাইয়ার উপকার করতে পারো না? অবশ্যই পারো। তো এইটুকু তোমাদের হাতে, তোমরা অবশ্যই সেটা করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।